বেসমেন্টের উপরেই ধরুন কেদারনাথের মন্দিরটা রয়েছে, পুরো মন্দিরটাই দেখা যাচ্ছে। আমি শৃঙ্গটা সঙ্গে মন্দিরটা দেখাচ্ছি এবং এখানে কেদারনাথ ভ্রমণের গল্পের প্রথম পর্যায়ে আমরা দেখেছিলাম কিভাবে হাওড়া থেকে গৌরীকুণ্ড অবধি পৌঁছেছিলাম। আজকের দ্বিতীয় পর্বে অর্থাৎ অন্তিম পর্বে আমরা দেখব কীভাবে ট্রেক করে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পৌঁছলাম, কোথায় থাকলাম, কি খেলাম ও দর্শন করে কিভাবে আমরা ফিরে এলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হর হর মহাদেব। কেদারনাথ যাওয়ার জন্য যাত্রাটা কিন্তু ভোর ভোর খুব সকাল সকাল শুরু করে দেওয়া দরকার। আমরা ভোর 4টে থেকে শুরু করেছি, কারণ যত বেলা বাড়বে ততই এই যে ঘোড়ার চাপ বাড়তে থাকবে। ঘোড়ার চাপ বাড়লে আরো গতি স্লো হবে, রাস্তায় ঘোড়ার পটি বাড়বে। হ্যাঁ, এখন থেকেই দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়, প্রচুর মানুষের ঢল নেমেছে। আর আমাদেরও টিম আসছে পিছনে একে একে করে। আমরা ধীরে ধীরে করে এগিয়ে চলছি। সামনে অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। দিনের বেলার ফুটেজ আরো অনেক ভালো হবে। চলতে চলতে একটা কথা বলেই রাখি, কেদারনাথ যাওয়ার পথে পুরোটাই কিন্তু স্ট্রিট লাইট দেওয়া রয়েছে। তো আমি যেটা শুনলাম যে প্রচুর এখানে সারা রাতও লোক যায়। হ্যাঁ, এখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু থেকেই যাদের ঘোড়া রয়েছে তারা বলছে যে ঘোড়া নিতে পারেন। যখন এখান থেকে শুরু হয়েছে ঘোড়া, তো চাইলে আপনারা এখান থেকেই ঘোড়া নিয়ে নেবেন যারা ঘোড়াতে যাওয়ার জন্য ভাবছেন, কারণ মাঝপথে হয়তো ঘোড়ার দাম আরো বেশি হবে বলে শুনলাম। তো এখান থেকেই ঘোড়াটা নিয়ে নেওয়া হয়। এতে সারিবদ্ধ ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন সব ঘোড়া সাজানো রয়েছে। একজন উঠে পড়লেন ঘোড়ার উপরে। ছত্রপতি শিবাজি মহারাজ লাগছে। ছত্রপতি শিবাজি মহারাজ জয়। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির অবধি যে ট্রেকিং, তার কিন্তু প্রকৃত সূচনা এখান থেকেই। এখানেই রয়েছে মেইন গেট। এখান থেকেই আমরা প্রায় 22 কিলোমিটার ট্রেকিং করে পৌঁছবো কেদারনাথ মন্দিরে। তাই হর হর মহাদেব বলে প্রণাম করে যাত্রা শুরু করলাম। হর হর মহাদেব। যারা ভাবছেন যে পায়ে হেঁটে যাত্রা করতে পারবেন না, তারা কিন্তু এখান থেকেই পালকি এবং ঘোড়া পেয়ে যাবেন, এখান থেকেই পিঠুও পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে কথা বলে নেবেন। আমরা কথা বলেছিলাম, এখানে ঘোড়া এখান থেকে 4000 টাকা বলছে। তো আমরা কিন্তু পায়ে হেঁটেই যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। তাতে অল্প করে সোজা যাচ্ছে, বাকিটা চড়াই। তো আমরা কিন্তু আজকে যাচ্ছি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3880 মিটার উঁচুতে। মানে গোটা কথায় বলতে গেলে 4000 মিটার, মানে 4 কিলোমিটার। তো এই দেখুন কীভাবে উঁচু হয়ে যাচ্ছে। এখানেও ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা অ্যাকচুয়ালি রাত থেকে যাত্রা শুরু করেছি। কোথাও ভিড়, কোথাও একটু খালি, এভাবেই চলছে। নিরাশ হওয়ার কিছু নেই। এরকম করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করাও হয়। ঘোড়ারা কিরকম আসছে দেখো, দেখুন বন্ধুরা। এগুলো হচ্ছে ছাউনি রয়েছে, বৃষ্টিতে যাত্রীরা যাতে দাঁড়াতে পারে। ঠিক আছে, এই ফার্স্ট টাইম হ্যাঁ এরকম বরফের পাহাড়। সত্যি সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স। মনে হচ্ছে দুই দিকে দুটো পাহাড়ের মাঝে গ্রস্ত উপত্যকা, এবং তার উপরে ঠিক উপরের দিকটাতে এই বরফ জমে রয়েছে। আমাদের দেখুন সাথে সাথে ঘোড়ার সাথে সাথে চলতে হচ্ছে, কিন্তু সাবধানে চলবেন। ঘোড়া কখন গায়ে এসে হুড়মুড়িয়ে পড়বে ঠিক নেই। হ্যাঁ, সাবধানে চলবেন আপনারা। কিন্তু উঠতে মনের মধ্যে যে উদ্যমটা রাখবেন, ঠিক পৌঁছে যাবেন। সবাই যাচ্ছে, ঠিক আছে, হেঁটে হেঁটেই পৌঁছানো যাবে। যাদের খুব অসুবিধা তারা কিন্তু এরকম ঘোড়া নিতে পারবেন। এই দেখুন, চলতে চলতে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু মাইল ফলক লাগানো রয়েছে। কেদারনাথ 1, তার পাশ দিয়ে দেখুন এরকম ছোটোখাটো অনেক রকম ঝর্ণা রয়েছে। হ্যাঁ, কত উঁচু থেকে আসছে। শ্বাস নিতে অসুবিধা হলে নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন।
এতে আপনার এনার্জিটা থাকবে, গলা শুকোবে না। পাশে ছোটোখাটো খাবারের দোকান, ফলের দোকান রয়েছে। কেদারনাথের যাত্রাপথে আপনাদের বলে রাখি, আমরা কিন্তু এই ট্রেকিং করে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা রেখেছি, আজকে আমরা পৌঁছে প্রথম টেন্ট নেব। কিন্তু যাদের টেন্ট বুকিং নেই তারা ওখানে গিয়ে প্রচুর বেসরকারি টেন্ট রয়েছে, আপনারা টেন্ট বুকিং করে নেবেন। প্রথমে আমাদের টেন্ট বুকিং রয়েছে GMVN সরকারি টেন্ট। এখানে টেন্টের মাথা পিছু 1000 টাকা করে, তার সাথে কিন্তু ডিনার ইনক্লুডিং রয়েছে। রাতে আমরা ডিনারটা ওখানেই পেয়ে যাব। তো আমাদের প্রথম কাজ হবে, আমরা গিয়ে আগে ব্যাগপত্র রেখে টেন্টে আমরা একটু রেস্ট করব। তারপরে কিন্তু আমাদের মনস্কামনা রয়েছে, আজকেই আমরা বাবা কেদারনাথের দর্শন করব। তো যতই কষ্ট হোক আজকে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি এবং কেদারনাথের দর্শনের জন্য খুব মনে ইচ্ছে রয়েছে। চলুন দেখি। হর হর মহাদেব। একটা কথা বলে রাখি, এখানে এসে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে। এই দিক দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, দেখুন ওই দিক দিয়ে যেটা চলে যাচ্ছে, এটা হচ্ছে ঘোড়া খচ্চর, ওটা লম্বা রাস্তা, ওটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা দিয়ে পালকি আর সাধারণ মানুষজন যাতায়াত করছে। প্রচুর মানুষ পালকিতে যাচ্ছে। এটা দিয়েও ঘোড়াতে অল্প যাচ্ছে, কিন্তু ঘোড়ার মার্গটা আলাদা হয়ে যাওয়ার জন্য, ওটা একটু লম্বা রাস্তা হলে ঘোড়া আলাদা হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটু সুবিধে হয়েছে। কারণ প্রচুর ঘোড়া মানে দৌরাত্ম্য ছিল। মানে আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন, তার কারণ হচ্ছে ঘোড়া কিন্তু এসে যখন তখন গায়ে হুমড়ি খেয়ে পড়তে পারে। একজনের তো আমার দেখতে দেখতে পড়েই গেল। খুব সাবধানে কাজ আপনারা চলবেন। আর পুরো রাস্তাতে ঘোড়ার পটি, যেখান দিয়ে ঝর্ণার জল টল একটু আদ্র আসছে, সেখান দিয়ে তো গন্ধ এটা কিন্তু থাকছেই। এই দেখুন বন্ধুরা, নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। কি সুন্দর শব্দ দেখছেন, হাওয়ার সাথে সাথে জলের শব্দটা মিশিয়ে সত্যি শ্রুতিমধুর লাগছে। করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। এবার ঘোড়ার দল এসে গেছে। ঘোড়ার দল এলেই আপনারা সাবধানে থাকবেন, কারণ ঘোড়া কখন কার ঘাড়ে পড়বে, কাকে গুঁতো লাগাবে, কেউই বলতে পারবে না। মানে ঘোড়া তো নিজেই জানে না যে কখন ও কাকে গুঁতো লাগাবে। এই রুটটাতে, মানে যেটা পুরনো রুট, এটাতে কিন্তু খাড়াইটা একটু বেশি। ওই পাশ দিয়ে যেটা দেখেছিলাম ঘোড়া খচ্চরের রুট, ওটাতে কিন্তু নতুন করে বানানো হয়েছে, যার জন্য ওটা একটু হয়তো লেন্থি হবে, কিন্তু অনেক স্মুথ। ওই ওপর দিয়ে যাচ্ছে লোকজন। হ্যাঁ, ওই যাচ্ছে ওপর দিয়ে। এটা দিয়ে কিন্তু খুব বেশি খাড়াই, খাড়াই মানে ভালোই খাড়াই আছে। কিন্তু জীবনে একবার এই সৌন্দর্য উপভোগ করতে হলে আসতেই হবে কেদারনাথ। জয় শ্রী কেদার। শব্দ, শ্রুতিমধুর শব্দ, স্রোতশ্রেণী মন্দাকিনী। উফ, কি সুন্দর, অসাধারণ অসাধারণ, অপূর্ব অপূর্ব। জলের স্পিড দেখছেন। একটা ব্রিজ রয়েছে, মানুষজন এপার থেকে ওপারেও যাচ্ছে। যারা চাইছে, যেটা বলছিলাম না, লং রুট কিন্তু স্মুথলি যাওয়া যায়, ওটাতেও অনেকে যাচ্ছে। একটু আগে যে ব্রিজটা দেখাচ্ছিলাম, ওই ব্রিজটার ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। এটা দিয়েই যেতে হবে, এটা দিয়ে যেতে হবে একদম নদীর মাঝখানে। দেখতে পাচ্ছেন সাউন্ড, ওই ওপর থেকে নদীটা আসছে। কত দূর থেকে বুঝতে পারছেন, অনেকটা দূর করে একটু দেখাচ্ছি আপনাদের। ও অসাধারণ সৌন্দর্য।
অপূর্ব অপূর্ব, একবার আসতেই হবে কেদারনাথ। জয় শ্রী কেদার। এই আর 8.5 কিলোমিটার কেদারনাথ, এটা দেখে মনে একটা শান্তি। এখন খুব খুব একটা বেলা হয়নি, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। শেষের দিকে রাস্তা যেন আর শেষ হয় না, আর চারিদিকে ঘোড়ার পটি বন্ধ। শেষের দিকে আর আর আমাদের 5-6 কিলোমিটার রাস্তা বাকি আছে, যেন শেষ হয়েই হচ্ছে না। মানুষের ভিড় সামনে দেখতে পাচ্ছেন, মানুষের ভিড়, আর এইদিকে ঘোড়ার দৌরাত্ম। পায়ে হাঁটা যাত্রী তাদের কিন্তু একটু সমস্যাই হচ্ছে বলবো। মানে এটার জন্য না কিছু অল্টারনেট ব্যবস্থা করা দরকার, যে মানুষের হাঁটার জন্য আলাদা, আর ওই রুট দিয়ে যে ওই পারে দিয়ে একটা হচ্ছে রাস্তা, ওইটা দিয়ে ঘোড়া করুক, বা এটা দিয়ে ঘোড়া করুক, ওটা দিয়ে মানুষ করুক। যাওয়ার পথে পথে খিদে পেলেন, কিন্তু খিদে পেলে কিন্তু খেয়ে নেবেন। হ্যাঁ, আমরা এখানে এসেছি, এখানে দেখলাম অনলাইনেও রয়েছে, এখানে ওই আলু পরোটা আমরা খাচ্ছি 70 টাকা করে। আমরা অনেকটা দূর কাছাকাছি চলে এসেছি। এখানে দেখুন গ্লেসিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই দূর থেকে এসছে গ্লেসিয়ারটা, দূর থেকে এসছে, লোকজন যাচ্ছে, বরফের উপর নাচানাচি করছে কিছু জন। হ্যাঁ, আর এই দিক দিয়ে সব লোকজন উঠছে। এই কাছাকাছি কিন্তু সিটিগুলো ধাপ তো অনেক খাড়াই করে দিয়েছে, মানুষের আরো একটু কষ্ট বেশিই হচ্ছে। তার মধ্যে এই ঘোড়াঘাটটা রয়েছে। কিন্তু মনের ইচ্ছে শক্তিকে হারাবেন না, কারণ সৌন্দর্য অপেক্ষা করছে। এই গ্লেসিয়ার থেকে যদি আমরা দেখি কত সুন্দর। হ্যাঁ, আমাদের হেমলক টেন্ট কলোনিতে বুকিং ছিল। এটা হচ্ছে হেমলক টেন্ট কলোনি, বেস ক্যাম্প টেন্ট কলোনি। একদম মন্দির থেকে 500 মিটার দূরে এই যে হেলিপ্যাডটা রয়েছে তার অপোজিটে বলতে হেলিপ্যাডটা মন্দাকিনী নদীর যে পারে আছে তার ঠিক অপোজিট পারে রয়েছে। তো টেন্টগুলোতে 10টা করে বেড রয়েছে, আমরা 1000 টাকা করে বুকিং ছিল। হেলিপ্যাডে হেলিকপ্টার একটা এই এলো, আর একটা এই বেরিয়ে যাচ্ছে, এভাবেই মুহুর্মুহুর আসছে, 10-15 মিনিট অন্তর অন্তর দুটো একটা করে আসছে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা কিন্তু দর্শনের জন্য যাচ্ছি। বিকেল 5টার দৃশ্য, এখনো এই ফার্স্ট যে ব্রিজটা রয়েছে এইখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। হ্যাঁ, আমরা লাইন দিয়েছি বিকেল 2:30টা থেকে, ঠিক আছে। আমরা প্রথমে রেজিস্ট্রেশনটাকে দেখিয়ে কুপন নিয়েছি, নিয়ে এখন লাইনে দাঁড়িয়েছি। আমাদের আগে 1000 লোক হয়তো আছে, আর 9টা অবধি আজকে দর্শন পাবো কিনা ভগবান জানে, দেখা যাক কি হয়। এই 2টোর সময় থেকে দাঁড়িয়ে এখন 6:30 বাজতে যায়, এই মন্দির চত্বরে ঢুকলাম। প্রচুর মানুষের ভিড়। বিকেল 2:30 থেকে লাইন দিয়ে এখন রাত্রি 8টা বাজতে যায়, এখন আমরা মন্দিরের চত্বরেই ঢুকতে পারিনি, মানে ওই ছাউনির ভেতরেই আছি এখনো। মেন যে মন্দির সেই গর্ভগৃহতেই ঢুকতে পারিনি, এই মেন মন্দিরটা দেখা যাচ্ছে। এই অবস্থা, পেছনে কত মানুষ। এই ঠাকুর দেখে বেরোলাম, এখন বাজে 9টা, বিকেল 2:30টাতে লাইন দিয়ে 9টা বেজে গেছে। জনসমুদ্র কেদারনাথে জনসমুদ্র। এই ও আলোকসজ্জা সজ্জিত, তবে দর্শনটা হলো, এটাই এতক্ষণের অপেক্ষার আমাদের আশা পূর্ণ হয়েছে। পুরো কেদারনাথ যে টেন্ট সিটি বলা যায়, যদি পুরো ভিউটা দেখুন কিরকম।
কেদারনাথ দর্শনের পর আমরা জিএমভিএম টেন্টে ফিরে এসেছিলাম ডিনারের জন্য। এখানে ডিনারে ভাত, লুচি, পায়েস, তরকারি ও চাটনি ছিল। এটা কিন্তু আমাদের টেন্টের সঙ্গেই ইনক্লুডিং ছিল। সকালের পর্বত শৃঙ্গটা পুরো তুষারাবৃত। সকালের স্নিগ্ধতায় সেই তুষারের ওপর যখন সূর্যের আলোটা পড়েছে, সোনার মতো চকচক করছে। এই পাহাড়টাতে লাইট পড়েছে। চারিদিক এগুলো উঁচু শৃঙ্গ, সেগুলোতে তুষারাবৃত হয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, কারণ আজকে মন্দিরে কালকে কেবল আমরা ভোলে বাবার দর্শন করেছি, কিন্তু আজকে মন্দিরের চারিপাশে যে আরও কিছু দর্শনীয় জিনিসগুলো রয়েছে, আদি শঙ্করাচার্যের মূর্তি, ভীমশিলা, এগুলো আজকে আমরা দেখব। তো সেগুলোর জন্য আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এসব দেখার পরই আমরা ফিরে যাব গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ। আজকের দিনটা সোনপ্রয়াগে থাকবো, আর কালকে সকাল সকাল সোনপ্রয়াগ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব, কারণ কালকে হরিদ্বারেই আমাদের রাতের ট্রেন রয়েছে। তো এখন আমরা যাচ্ছি ভোলে বাবা, জয় শ্রী কেদার, হর হর মহাদেব, কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের 4 জন মেম্বার, এই তো এইটাই হচ্ছে মন্দাকিনী ও সরস্বতী নদীর মিলনস্থল। এখানে ঘাটও বানানো রয়েছে, যারা নেমে চান করতে চায় অনেকে করে, কিন্তু এখন যে জলের টেম্পারেচার 1 ডিগ্রির কাছাকাছি, এই জলের যদি আমাদের সমতল ভূমিতে থাকা মানুষরা চান করে, নিউমোনিয়া হওয়া 100% গ্যারেন্টি। তো মন্দাকিনীর শব্দ শুনতে শুনতে আর স্নিগ্ধ সকালের মুগ্ধতা অনুভব করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। অপূর্ব এই শৃঙ্গ। নদীর শব্দটা শুনুন চোখ বন্ধ করে, তার সাথে সাথে ধীরে ধীরে ওপরের দিকে তাকান। তুষারাবৃত শৃঙ্গ, অসাধারণ, অপূর্ব অপূর্ব। জিনিস এখানে বলি, এরা সকাল 5টা থেকে লাইন দিয়েছে ঠাকুর দেখার জন্য। এই লাইনটা মানে তারা মানে এর ভেতরে যারা রয়েছে তারা হয়তো 3টে কি 2টোর সময় থেকে লাইন দিয়েছে। এই নন্দী মহারাজ এসে গেছে, তো এখন তারা অপেক্ষা করছে দর্শনের জন্য। এইবার আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। देखो ना, দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন? আমি জুম করে একটু দেখাচ্ছি। এই দেখুন, একদম মিডিল সেন্টারে। এখানে একটা জিনিস, কিন্তু মন্দিরের 2 সাইডে এত টেন্ট টাইপের দোকান, যা কিন্তু মন্দিরের সৌন্দর্যকে বাধাপ্রাপ্ত করছে। দক্ষিণ পূর্ব দিকে মুখ করে রয়েছে, দেখুন একটু কর্নার অ্যাঙ্গেল করে আছে। ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই সকাল সকালও এগুলো কিন্তু শুধু দর্শনের জন্য নয়, এগুলো হচ্ছে মন্দিরের চারপাশটা ঘুরে দেখার জন্য ভিড়ভাট্টা। এখানেও লোকজন খচ্চর নিয়ে ঘুরছে, ঘোড়া নিয়ে ঘুরছে। দেখতে একদম মন্দিরের কাছে এসে গেছি, একদম মন্দিরের কাছে এসে গেছি। একদম সুন্দর ভিউ এখান থেকে।
এখান থেকে সব থেকে সুন্দর মন্দিরটাও পুরো দেখা যাচ্ছে, আর পেছনের শৃঙ্গটাও। বেসমেন্টের উপরেই ধরুন কেদারনাথের মন্দিরটা রয়েছে, এই জন্য পুরো মন্দিরটাই দেখা যাচ্ছে। আমি শৃঙ্গটা সঙ্গে মন্দিরটা দেখাচ্ছি এবং এখানে কত মানুষের ভক্তের সমাগম হয়েছে, কত ভক্তের সমাগম একবার দেখাচ্ছি। সূর্যের আলোটার সাথে সাথে মন্দির আর তার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, অসাধারণ, অপরূপ। টিম একদম মন্দিরের চারপাশটা দর্শনের জন্য এসেছি। এই সেই জয় ঘন্টা, সাইড ভিউ, মন্দিরের সাইড ভিউটা দেখুন, মার্বেল পাথরের তৈরি পুরো। এটা দেখতে দেখতে আমরা মন্দিরের পেছনের দিকে যাব। ওখানে মন্দিরে ওই ভীমশিলা রয়েছে, যেটা 2013-র যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেই দুর্যোগ থেকে মন্দিরকে বাঁচাতে অনেকটাই সাহায্য করেছিল, সায়েন্টিফিকলি একদম প্রুফ। তো ওই দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। পুরো মন্দিরটা একদম ক্লোজ, সামনে থেকে ভিউ। মন্দিরের এই দিক দিয়ে, ঠিক এই মাঝখানে জায়গাটা দিয়েই ভীমশিলার দিকে যেতে হয়, ওই দিকেই যাচ্ছি আমি। ভীমশিলা ওইদিকে এগিয়ে যাচ্ছে একটু একটু করে, এই সিঁড়িটা দিয়েই উঠতে হয়। এই দেখুন ভীমশিলা। একদম পেছনের দিক, এই পেছনের দিকেই আমাদের কিন্তু ওই ভীমশিলাটি রয়েছে। এখানে একটা কথা বলে রাখি, বা আপনারা হয়তো খবরেও দেখেছেন, যে 2013 সালে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, যখন পুরো এই কেদারনাথটাকে ভাসিয়ে নিয়ে চলে গেছিল, প্রায় 6000 মানুষের সে সময় সলিল সমাধি হয়েছিল, তখন কোনো অজ্ঞাত কারণে ঐশ্বরিক ক্ষমতায় এই বিরাট আকৃতির পাথর খণ্ডটি এসে মন্দিরের ঠিক পেছনে আটকে যায় এবং জলকে দুই দিক দিয়ে ভাগ করে দেয়, যার কারণেই মন্দিরটা বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যায়। মন্দিরের ভিতরে অল্প বিস্তর জল কাদা প্রবেশ করলেও মন্দিরের যে মূল ফাউন্ডেশন ছিল তার কিন্তু কোনো ক্ষতি হয়নি তখন। তো সেই দিন থেকে এই শিলাটাকে বলা হয়েছিল ভীমশিলা, নাম দেওয়া হয়েছিল, এবং তখন থেকে এই ভীমশিলাটি পূজিত হচ্ছে। তো অ্যাকচুয়ালি কেদারনাথ মন্দির তো এর পেছনে ঐতিহাসিক, এর পেছনে যদি আমরা পুরাণ বা ইতিহাস বলি, তাহলে কিন্তু এটা সেই মহাভারতের সঙ্গে জড়িত। পঞ্চপাণ্ডব যখন স্বর্গে আরোহণ করেছিল, তখন পঞ্চপাণ্ডবের মধ্যে এইখানে তারা ভাতৃ হত্যার পাপ ছিল বলেই ভগবান শিব তাদেরকে দেখা দেয়নি। তো ভগবান শিব তখন নন্দীর রূপ নিয়ে অনেকগুলো গরুর সাথে যাচ্ছিল। তখন ভীম কি করেছিল, এই দিকে একটি পাহাড়ের দিকে তার নিজের রূপকে বিরাট করে পা রেখে ওই দিকে একটি পাহাড়ে পা রেখেছিল, কিন্তু ভগবান তো আর ভীমের পায়ের তলাতে যেতে পারে না, তাই ভগবান উল্টো ডাইরেকশনে যাচ্ছিল। তখনই ভীম তাকে চিনে ফেলে এবং নন্দীর রূপটিকে ধরার চেষ্টা করে। পুরো শরীর মাটির নিচে চলে গেলেও যে নন্দীর পিঠে যে পুঁজ থাকে সেই জায়গাটা থেকে গিয়েছিল। সেদিন থেকেই কিন্তু এই শিব মন্দিরে শিবলিঙ্গ কিন্তু ওই নন্দীর পিঠের পুঁজ আকৃতিতেই পূজিত হন। তো এই ছোট্ট ইতিহাসটা বলে রাখলাম ভিডিওতে। তো চলুন এবার আমরা কিন্তু যাব আরো পেছনের দিকে, যেটা আদি শঙ্করাচার্য, যিনাকে বলা হয় আমাদের হিন্দু ধর্মের পুনরুত্থান করেছিল এবং 4 ধাম প্রতিষ্ঠা করে 4 ধামকে আমাদের সামনে এনেছিলেন এবং এই মন্দিরটিকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। প্রতিষ্ঠা বলাটা ভুল হবে আমার, পুনর্নির্মাণ করিয়েছিলেন।
তো আমরা এখন ওই আদি শঙ্করাচার্যের যে মূর্তি রয়েছে ওই দিকে যাচ্ছি। শঙ্করাচার্যের মূর্তি দেখতে যাওয়ার পথে সুন্দর মার্বেল পাথরের রাস্তা রয়েছে, যাচ্ছি। 2013-র আগে কিন্তু এই সমস্ত জায়গাতেও অনেক কনস্ট্রাকশন ছিল, এখন যেটাকে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ এলেও জলকে সুন্দরভাবে যাওয়ার পথ করে দেওয়া যায়। তাই মন্দিরের দুই দিক দিয়ে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে শঙ্করাচার্যের সমাধিস্থল আমরা এসে গেছি। আদি শঙ্করাচার্যের সমাধিস্থলে এখন একটা আদি শঙ্করাচার্যের মূর্তি স্থাপন করা হয়েছে। এটা থেকে দেখার জন্য এইরকমই সার্কেলের রাস্তা করা রয়েছে, যেটা দিয়ে নেবে নেবে আমরা সামনের দিকে যাব। চলুন আমরা এগিয়ে যাই। এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে নিচে নামতে হবে। এই আদি শঙ্করাচার্য কিন্তু আমাদের এই কেদার মন্দিরের যে এখন রূপ আমরা দেখছি, এটা পুনর্নির্মাণ করিয়েছিলেন। थोड़ा साइड दीजिए ना। এসে গেছি আমরা আদি শঙ্করাচার্যের সমাধিস্থল দেখতে, এবং তার এখন যে বর্তমানে সুন্দর মূর্তিটি স্থাপন করা হয়েছে। আদি শঙ্করাচার্য, যিনি আমাদের হিন্দু ধর্মকে পুনরায় ব্যাপ্তি দিয়ে বাড়িয়েছিলেন। অসাধারণ শিল্প সৌন্দর্য। আদি শঙ্করাচার্যের এই সুদৃশ্য মূর্তিটি বানিয়েছেন একজন দক্ষিণ ভারতের আর্টিস্ট, তার নাম হচ্ছে অরুণ যোগীরাজ। এই অরুণ যোগীরাজের তৈরি কিন্তু অযোধ্যার রাম মন্দিরে রামলালারও মূর্তি। তো এই সুন্দর যে শিল্প ভাস্কর্যটি দেখতে পাচ্ছি আমরা, এটা অরুণ যোগীরাজেরই তৈরি। এটা কিন্তু 2013 সালের পরই এখানে স্থাপন করা হয়েছে। আগে এখানে আদি শঙ্করাচার্যের সমাধিই ছিল। ফাইনালি আমরা 15 মিনিট থেকে 20 মিনিট এর মধ্যেই এসে গেছি ভৈরবনাথের মন্দিরে। এই জায়গাটা উঠে, এই জায়গাটা একটু সমতল টাইপের যেখানে রয়েছে। এবার ভাবুন, মানে আমরা একদম যেখানে তুষার রয়েছে, মানে বরফের একদম কাছেই রয়েছে। দেখুন তার পাশের শৃঙ্গটা একদম কাছেই। আর এখান থেকে যদি আমি নিচের দৃশ্যটা দেখি, তাহলে মনে হবে যে যেমন বাগানে লাল নীল সবুজ ফুল ফুটে থাকে, সেই রকম টেন্টগুলো দেখাচ্ছে। আর টেন্টের মাথায় যে সমস্ত ওই প্লাস্টিকগুলো রয়েছে বা কালার করা রয়েছে, সেগুলো সব কিন্তু লাল নীল সবুজ, মনে হচ্ছে যেন কোনো একটা ভ্যালিতে ফুল ফুটে আছে। তো এখান থেকে আমি দেখাচ্ছি কিন্তু আমাদের ওই দূরে কেদারনাথ মন্দিরটাও। তবে আমার হিসেবে কেদারনাথ মন্দিরের চারপাশটা মোটামুটি 100 মিটার না 100 মিটার খালি রাখা উচিত ছিল, তাহলে খুব সুন্দর লাগতো জিনিসটা। এত সুন্দর জিনিসের মধ্যে ঢেকে দিয়েছি পুরো। তো এখান থেকে এই দেখুন হেলিপ্যাডে হেলিকপ্টারগুলো ওই ফড়িংয়ের মতো লাগছে। আমরা এখন হেলিকপ্টারের থেকেও উঁচু হাইটে আছি। মাঝখানে দুটো পাহাড়ের মাঝখানে গ্রস্ত উপত্যকা দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। এই রয়েছে আমরা ভৈরবনাথের মন্দিরে। ঠিক আছে, চলুন মন্দিরে যাই ধীরে ধীরে। ভাই চলো, হাঁটি নাও। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি ভৈরবনাথের মন্দিরের দিকে। এখানে জুতো খুলেই তারপরে যেতে হবে এই ভৈরবনাথের মন্দিরে। সুন্দর, যারা পুজো দিতে চাইছে আর পুজোও দিচ্ছে। হ্যাঁ, নমো পার্বতী পতয় হর হর মহাদেব। এসে গেছি ভৈরবনাথের মন্দিরে। এখানে যারা মানত করছে, এই হচ্ছে ভৈরবনাথের মন্দির।
এই হচ্ছে ভৈরবনাথের মন্দির। এখান থেকেও পুরো ভিউটা দেখতে পারেন আপনারা। ওই হেলিপ্যাড, আর চারিদিকে মানে ভ্যালিতে ফুল ফুটে আছে, লাল নীল সবুজ সব কিছু টেন্টগুলো। এই দিক দিয়ে যেতে হয় গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ফাইনালি ভৈরবনাথের মন্দিরে এসে গেছি আমরা। এই ভৈরব বাবার সাথে একটা ছোট্ট ভিডিও হয়ে গেল। এই আমাদের সফরের সাথী, এর নাম পঞ্চানন, এও ভগবান শিবেরই নাম। হর হর মহাদেব। হর হর মহাদেব। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভৈরবনাথের মন্দির থেকে। দেখা যাক কত সময় লাগে। উঠেছি আমরা 20 মিনিটের মধ্যে, নামতে 15 মিনিট লাগবে খুব জোর হলে। সেই ভ্যালি, চলো নেমে যাই। ভৈরবনাথের দর্শনের পর ফেরার পালা শুরু। এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে বোলেরো করে যাব সোনপ্রয়াগ। আজকে সোনপ্রয়াগে আমরা হোটেল নিয়ে স্টে করব। পরের দিন সকালে আমাদের বাস রয়েছে হরিদ্বারের উদ্দেশ্যে, এবং হরিদ্বারে আমাদের রাতে ট্রেন রয়েছে দুন এক্সপ্রেস, রাত 10:13। আমার এই ভ্রমণের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণের গল্পে। হর হর মহাদেব।